ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেস্ট 2023 শেষ মুহূর্তের ম্যাথের যে পেডাগোগি আছে তার কিছু সাজেশন এবং তা নিয়ে আলোচনা করব। সবাইকে এআইটি ইনস্টিটিউটে স্বাগত এবং তোমরা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। ক্লাসটি একটু দীর্ঘ হবে, আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে লাগবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। চলো আমরা ক্লাসটি শুরু করি। এই সাজেশনটি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি এবং তার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছি এবং যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনা করি। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এই কথাটি বলেছে ব্যাকন। খুব ইম্পর্ট্যান্ট, এটা থেকে প্রশ্ন আসতেই পারে যে কে কথাটি বলেছে। প্রধানত গণিত যে শব্দটি এসেছে ম্যাথাম্যাথ থেকে, তাহলে এসেছে কি থেকে? ম্যাথাম্যাথ থেকে, যার অর্থ হচ্ছে শেখা। গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। এই উক্তিটি হচ্ছেন গ্যালিলিও। তাহলে গ্যালিলিও বলেছেন কি? গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। গণিত সভ্যতার আয়না, এই উক্তিটিতে হেগেনের। তো গণিত সভ্যতার আয়না এই উক্তিটি হেগেনের খুব ইম্পর্টেন্ট একটা উক্তি এবং পরের যে টপিকটা আলোচনা করব, যে পয়েন্ট আলোচনা করব, সেটি আলোচনার পূর্বে তোমাদের জানাই, যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অ্যাক্সোম্যাটিক্স, সর্বজনীনতা কথাটি উৎপত্তি হয়েছে ইউক্লিডের এলিমেন্টস থেকে। ঠিক আছে, একটা ভালো পয়েন্ট। এরপরে যেগুলো আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে, তার সম্ভাবনা আছে। চলো আমরা দেখে নিই। গাণিতিক যুক্তি দিয়ে, অর্থাৎ গাণিতিক যুক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক, আরোহ যুক্তি, দুই, অবরোহী যুক্তি। তাহলে আরোহ যুক্তি কাকে বলা হবে? যেটা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। তাহলে আরোহ যুক্তি হচ্ছে পর্যবেক্ষণ অভিজ্ঞতা থেকে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। এই ধরনের যুক্তি প্রস্তাবনামূলক প্রক্রিয়ার উপর ভিত্তি করে নির্মিত হয়। ঠিক আছে, তাহলে গাণিতিক যে যুক্তি আরোহ যুক্তি সম্পর্কে আমরা জানলাম। এবার অবরোহী যুক্তি, কোনো সূত্র বা সিদ্ধান্ত থেকে বিশেষ দৃষ্টান্তে উপনীত হওয়াটাকে বলা হচ্ছে অবরোহী পর্যন্ত। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে কি গঠিত হয়? অবরোহী যুক্তি। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা থেকে তোমাদের পেডাগোগি ম্যাথের প্রশ্ন আসতে পারে। অবরোহী যুক্তি কি? ঠিক আছে, এর গণিত শিক্ষার লক্ষ্যগুলিকে প্রধানত তিনটি ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। তিনটি ক্ষেত্র: জ্ঞানমূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র এবং মনসঞ্চালনমূলক ক্ষেত্র। প্রথমে আলোচনা করব জ্ঞানমূলক ক্ষেত্র। জ্ঞানমূলক ক্ষেত্রে ছয়টি স্তর আছে, মনে রাখবে ছয়টি স্তর আছে। এক, জ্ঞান, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। জ্ঞানমূলক ক্ষেত্রটাকে প্রস্তুত করেন ব্লুমস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে জ্ঞানমূলক ক্ষেত্রে কয়টি স্তর আছে সেটা প্রশ্নে পড়তে পারে এবং জ্ঞানমূলক ক্ষেত্রটাকে কে প্রস্তুত করে? ব্লুমস। এছাড়া অনুভূতিমূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র পাঁচটি স্তর আছে। পাঁচটি স্তর আছে: এক, গ্রহণ করা, প্রতিক্রিয়াকরণ, গুরুত্ব নির্ধারণ, সুসংবদ্ধকরণ এবং চরিত্রায়ন। তো অনুভূতিমূলক ক্ষেত্রের কটি স্তর আছে? পাঁচটি স্তর, এবং স্তরগুলোর নাম মনে রাখবার চেষ্টা করবে। ঠিক আছে, তো পরে আছে মনসঞ্চালনমূলক ক্ষেত্র। সঞ্চালনমূলক ক্ষেত্রে যা 7টি স্তর আছে এবং দক্ষতার সঙ্গে গাণিতিক কার্যকর্ম করা হচ্ছে মনসঞ্চালনমূলক ক্ষেত্রে প্রধান কাজ। এরপরে গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্বোধন করেন লুই কৌশি। মনে রাখবে গাণিতিক বিশ্লেষণের যে উদ্বোধন করে তার নাম হচ্ছে লুই কাসিস। এবং ক্যালকুলাসের জনক বলা হয় নিউটনকে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যালকুলাসের জনককে নিউটনকে। প্রতিটি পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট এবং
আমাদের এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক কমন পাবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার আলোচনা করব পার্ট 2। প্রথমে দেখো, গণিতের অগ্রগতি এবং উন্নতি রাষ্ট্রের সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই উক্তিটি হচ্ছে নেপোলিয়নের। গণিতের অগ্রগতি এবং উন্নতি রাষ্ট্রের সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কথাটি বলেছেন নেপোলিয়ন। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এই উক্তিটি বলেছেন লকি। পরের, আমাদের সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত। এই উক্তিটি হচ্ছে হ্যারাল্ডের। ঠিক আছে, উক্তিগুলো অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট উক্তি। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব পার্ট 3। সংখ্যার মধ্যে তিনটি ধারণা বর্তমান। সংখ্যার মধ্যে তিনটি ধারণা আছে। এক, গণনা করার ধারণা। দুই হচ্ছে দলগত ধারণা। তিন হচ্ছে ক্রমবাচক ধারণা। তাই সংখ্যার মধ্যে কটি ধারণা আছে? তিনটি ধারণা। ধারণাগুলো কি কি মনে রাখবে। ওকে, চলো এবার আলোচনা করব সংখ্যা পদ্ধতির ভিত্তি। প্রথমত যে ভিত্তিগুলো আলোচনা করবো সেটি দশমিক বা ডেসিমাল পদ্ধতি, যার 10টি ভিত্তি আছে, 1 থেকে 9 এবং 0। তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে দুটো ভিত্তি আছে। মনে রাখবে কতটা ভিত্তি আছে। বাইনারি সিস্টেমের ভিত্তি কটি? দুটি, 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7। ওকে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি হচ্ছে 16টি, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ হচ্ছে সংখ্যা পদ্ধতি ভিত্তি কোনটা? হেক্সাডেসিমালের। স্থানীয় মান, ধরে নাও স্থানীয় মান কাকে বলে সেটা তো আমাদের জানতে হবে। স্থানীয় মান 954, স্থানীয় মান হচ্ছে 9-এর 900 এবং 5-এর 50 এবং 4-এর 4। ঠিক আছে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। ওকে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের টেট পরীক্ষায় উপকারে লাগবে এবং এখান থেকে অনেকগুলি কমন পেয়ে যাবে। চলো পরের আলোচনায়। এবারে যে আলোচনা করব সেগুলো তোমরা সবগুলোই জানো, তাও একবার এই পোর্শনটা তোমরা দেখে নেবে। বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তার উদাহরণ এবং তার সংজ্ঞা তোমাদের দেখে নেবে। তার উদাহরণগুলো আসার মতো আছে। এবং পরে ভগ্নাংশ, ভগ্নাংশ প্রধানত দুই রকমের, একটা সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ তাহলে প্রধানত দুই রকমের। সামান্য ভগ্নাংশকে আবার ভাগ ভাগ করা যায় প্রকৃত, অপ্রকৃত। চলো আমরা আলোচনা করে নিই একবার। দেখো, প্রকৃত ভগ্নাংশ লব এবং হর, হরের চাইতে লব হবে ছোট। তাহলে তার উদাহরণ প্রকৃত ভগ্নাংশ উদাহরণ 1, 2, 3। অপ্রকৃত ভগ্নাংশ ও লব হরের চাইতে বড় হবে, 3, 2, 4, 3। এছাড়াও মিশ্র ভগ্নাংশ ও পাওয়া যায়, যেটা সামান্য ভগ্নাংশের একটি ভাগ, যেটা অনপূর্ণ 1, 2। ঠিক আছে, এই এবং আরেকটা ভগ্নাংশ পাওয়া যায়, সেটি হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ 2, 3/5 বাই 6, এরকম একটা উদাহরণ হচ্ছে জটিল ভগ্নাংশ। তার উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে এবং ভগ্নাংশ ভাগগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার আলোচনা করব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ ভাগগুলো দেখবো। সসীম দশমিক ভগ্নাংশ, যাকে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ একটি ভাগ, 0.12, 0.34 একটা শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। আরেকটা হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ, যার উদাহরণ হচ্ছে 1.23, 5, 56.78। ঠিক আছে, এগুলো হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। এবং অসীম দশমিক ভগ্নাংশ আমরা আলোচনা করব।
অসীম দশমিক ভগ্নাংশ প্রধানত দুই প্রকারের, আবৃত্ত একটা অনাবৃত্ত। আবৃত আবার দুই প্রকারের, শুদ্ধ আবৃত, তার উদাহরণ 0.333333 চলতি থাকবে। মিশ্র আবৃত হচ্ছে 5.93333 চলতে থাকবে। অনাবৃত্ত অনাবৃত্ত হচ্ছে 4.1578036 একটু এলোমেলোভাবে সজ্জিত থাকবে, সেটা হচ্ছে অনাবৃত্ত। তোমরা কিছু সংজ্ঞা তোমাদের মনে রাখবে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি, এই ধারণাগুলো তোমরা অবশ্যই জানো এবং তা একবার দেখে নেবে। তাছাড়া সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু কি, বিন্দু কি, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু কি, তোমরা দেখে নেবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওকে, এগুলো আশা করি তোমরা জানো। এছাড়াও যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো পরে আলোচনা করি। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, প্রবৃদ্ধ কোণ, এই কোণগুলো তোমরা কি তা জানো? সূক্ষ্মকোণ কাকে বলে? যারা 90 ডিগ্রি ছোট হয় তাদেরকে সূক্ষ্মকোণ বলা হয়। স্থূলকোণ কাকে বলা হয়? যারা 90 ডিগ্রি ইত্যাদি বড় হয় এবং 180 ডিগ্রি চাইতে ছোট হয়। সমকোণ তোমরা জানো যে 90 ডিগ্রি হলে তাকে সমকোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণ কাকে বলা হয়? 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে যে কোণ থাকে তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাও তোমরা এই কোণগুলো ও সম্পর্কে সঠিকভাবে জেনে নেবে এবং তার সংজ্ঞাগুলো অবশ্যই জানবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তোমরা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং এই সাজেশন তোমাদের আশা করি অনেক উপকারে লাগবে। এবার আমরা আলোচনা করব পার্ট 4। এবার আছে আলোচনা করবো রাশি। রাশি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মৌলিক রাশি এবং দ্বিতীয় হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি যাকে নিজে একাই যথেষ্ট, দৈর্ঘ্য, ভর, সময়, এরা হচ্ছে নিজের ওপর নির্ভরশীল, অন্য কারোর উপর নির্ভর নয়, তাদেরকে বলবো মৌলিক রাশি। লব্ধ রাশি, যারা মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে বলবো লব্ধ রাশি। লব্ধ রাশি বেগ, বল, ক্ষেত্রফল এর ইত্যাদি। ওকে, চলো এরপরে আমরা আলোচনা করি পরের পোর্শনটি। দেখো এবার কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা আশা করি তোমরা জানো, এগুলো বেশি আলোচনা করব না, তোমরা এগুলো দেখে নেবে। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ভূমি গুণিত উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, তার মান হচ্ছে a + b + c। তোমরা এই এই সূত্রগুলো তোমরা দেখে নেবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতা। সামান্তরিক 4টি বাহুর বর্গের ক্ষেত্রফল, তার একটা সূত্র আছে, তা দেখে নেবে। রম্বসের ক্ষেত্রফল 1/2 কর্ণদ্বয়ের গুণফল, কাইটের ক্ষেত্রফল 1/2 কর্ণদ্বয়ের গুণফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব। অর্ধবৃত্ত পরিসীমা πr + 2r। বৃত্তচাপের দৈর্ঘ্য ও তা একটা মান, বৃত্তচাপের দৈর্ঘ্য যে মানটা পাই সেটা দেখে নেবে। এরিয়া অফ সেক্টর, কিউবয়েডের ভলিউম এবং সারফেস এরিয়া, ডায়াগোনাল যেগুলো হয় সেগুলো দেখে নেবে। কিউবের ক্ষেত্রে কিরকম ভলিউম হয়, লেটারাল সারফেস এরিয়া দেখে নেবে। এগুলো তোমরা আশা করি সব জানো এবং তা আমরা দেখে নেবে, এগুলো আমরা আলোচনা করছি না। পরে যে প্রশ্ন তথ্য সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, স্ফিয়ার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং হেমিস্ফিয়ার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেখান থেকে ম্যাথ তোমাদের দিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার পরের আলোচনা করি। আলোচনার পূর্বে তোমাদের জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তথ্য হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রাথমিক তথ্য, মূল উৎস থেকে সংগ্রহ করা হয়। দ্বিতীয় হচ্ছে গৌণ তথ্য, পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হয়। তাহলে তথ্য হচ্ছে দুই রকমের। তথ্যকে 4টি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করে থাকে। কি কি? ভৌগোলিক অবস্থান ভিত্তিক, সময় ভিত্তিক, গুণ গুণ ভিত্তিক এবং পরিমাণ ভিত্তিক এই হিসাবে বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করা হয়ে থাকে। ওকে, চলো। তথ্য উপস্থাপনের জন্য তালিকাকে 3টি ভাগে ভাগ করা যায়। একমুখী তালিকা, দুই হচ্ছে দ্বিমুখী তালিকা, 3 হচ্ছে বহির্মুখী তালিকা। তাহলে তালিকা প্রধানত তথ্য উপস্থাপনের জন্য 3টি ভাগে ভাগ করা হয়েছে। ট্যালি চিহ্নগুলো তোমরা দেখে নাও কিভাবে ট্যালি চিহ্ন দেওয়া যায়। 1 2 3 রোমান হরফের মতো করে একটা করে আয় অক্ষর বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। বারচিত্র, বারচিত্র দুই রকমের হয়, সরল বারচিত্র এবং যৌগিক বারচিত্র। 1 মাইল সমান মনে রাখবে 1.6 কিলোমিটার, 1 কিলোগ্রাম সমান 2.2 পাউন্ড, 1 যুগ সমান 12 বছর, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। চলো পরের পার্ট 5 আলোচনা করব। পরিসংখ্যানে ব্যবহৃত হয় 5টি ধাপ: তথ্য সংগ্রহ, তথ্য সংঘবদ্ধকরণ,
তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ। এই 5টি ধাপ তোমাদের জানতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আরেকটি হচ্ছে তথ্যের বর্ণনা। ঠিক আছে, স্কোর 2 প্রকার হয়, একটা অবিন্যস্ত স্কোর, একটা হচ্ছে বিন্যস্ত স্কোর। ঠিক আছে, তাহলে স্কোর প্রধানত 2 প্রকার, একটা অবিন্যস্ত, একটা হচ্ছে বিন্যস্ত। ঠিক আছে, চালক বা ভ্যারিয়েবল 2 রকমের হয়, সেটা আলোচনা করব। চালক 2 রকমের, এক বিচ্ছিন্ন চালক, একটা অবিচ্ছিন্ন চালক। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি জাস্ট কোথা থেকে প্রশ্ন পড়ে সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। শেষ মুহূর্তে তোমরা ভালোভাবে এই ক্লাসটি দেখো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরিসংখ্যান বিভাজন, পরিসংখ্যা বিভাজন সম্পর্কে আলোচনা আমরা করে নিই। পরিসংখ্যা বিভাজন, পরিসংখ্যা বিভাজন 2 ভাগে ভাগ করা যায়। একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, যাকে পর্যায়ক্রমে সজ্জিত করা হয়। একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, শ্রেণীতে বিভক্ত করে পর্যায়ক্রমে সজ্জিত করা হয়। তাহলে একটা শুধু পর্যায়ক্রমে সজ্জিত করা হয় সেটাকে বলে বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, আর একটা শ্রেণীতে বিভক্ত করে যে পর্যায়ক্রমে সজ্জিত করা হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন। এবার কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এই কেন্দ্রীয় প্রবণতা থেকে অন্যান্য যে পরীক্ষা হয় এমটিএস, এসএসসি, জিডি কনস্টেবল, সেখান থেকেও কিছু প্রশ্ন এসে থাকে। অবশ্যই এই প্রশ্নটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। 2 হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা প্রধানত যে প্রশ্নটা পড়তে হবে, গড় বা মিন। গড় অথবা মিন কাকে বলে তুমি জানো? মিডিয়ান, সংখ্যা মানে ক্রমানুসারে সাজানো হলো মিডিয়ান। আর মোড হচ্ছে যে সংখ্যা পুনরাবৃত্তি হয় তাকে বলা হয় মোড। মোড নির্ণয় করা হয় 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান মাইনাস 2 মিন হচ্ছে মোড। মোড হচ্ছে যে সংখ্যা পুনরাবৃত্তি হয়। আর গড় হচ্ছে তোমরা জানো যে সংখ্যাগুলোর যোগফল করে তার সেই মোট সংখ্যা দ্বারা ভাগ করা, এটাকে গড় বা মিন বলা হয়। ঠিক আছে, এবার পরে আলোচনা করি বিষমতার প্রকারভেদ। প্রথমত বিস্তৃতি, বিস্তৃতি হচ্ছে বৃহত্তর স্কোর থেকে ক্ষুদ্রতম স্কোরকে যদি বাদ দেওয়া হয় তাহলে ওকে বলা হয় বিস্তৃতি। গড় বিচ্যুতি, গড় বিচ্যুতিতে বিচ্যুতিগুলির যোগফল বাই মোট সংখ্যা। চতুর্থাংশ বিচ্যুতি, ভেরিয়েন্স, সাম্যক বিচ্যুতি হচ্ছে বিষমতা পরিমাপের প্রকারভেদ। ঠিক আছে, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হলো প্রত্যেক শ্রেণীর অন্তর্গত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। অবিন্যস্ত তথ্য বা রাশিকে বিন্যস্ত করা হলো শ্রেণীবিন্যাসের সাহায্যে। শ্রেণীবিন্যাসের সাহায্যে কি হচ্ছে? অবিন্যস্ত তথ্য রাশিকে বিন্যস্ত করা। শ্রেণী ব্যাপ্তি বলতে শ্রেণীর ঊর্ধ্বসম আর নিম্নসম সীমা ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান আর তোমাদের অবশ্যই জানতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এবার আলোচনা করবো পার্ট 6। বুনারের মতে ধারণার 3টি বা ধারণার মতো কনসেপ্টের 3টি স্তর আছে। ক্রিয়াভিত্তিক স্তর, দৃশ্যভিত্তিক স্তর, সংকেত ভিত্তিক স্তর। আমরা ডিটেলস আলোচনা করছি না, তোমরা মনে রাখবে কনসেপ্টের 3টি স্তর আছে। ধারণার প্রকারভেদ সম্পর্কে তোমাদের এবার একটু অবগত হওয়া প্রয়োজন। ঠিক আছে, ধারণার প্রকারভেদ একটা সংযোজন ধারণা, সাধারণ বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করা হচ্ছে সংযোজন ধারণা। ঠিক আছে, বিয়োজক ধারণা, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করা। সম্পর্কমূলক ধারণা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য নির্ণয় করা হচ্ছে সম্পর্কমূলক ধারণা। ধারণার 4টি উপাদান আছে, একটা নাম, উদাহরণ, গুণ ও গুণগত মূল্য। ধারণা কটি উপাদান আছে? 4টি। কি কি? নাম, উদাহরণ, গুণ, গুণগত মূল্য। ধারণা গঠনের ক্ষেত্রে বুনার কয়টি পর্যায়ের কথা বলেছে? 9টি পর্যায়ের কথা বলেছে। ধারণা গঠন আরোহী পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত। ধারণা গঠন হচ্ছে আরোহী পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, নেক্সট, সহযোগিতামূলক শিখন পদ্ধতি প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথাগত, 2 হচ্ছে অপ্রথাগত, 3 হচ্ছে সহযোগিতা ভিত্তিক দলগত। প্রথাগত অর্থাৎ শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে জ্ঞান অর্জন করা। অপ্রথাগত যেটা পিরিয়ড শেষে শিক্ষার্থীদের 2টি দলে বিভক্ত হয়ে পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। সহযোগিতা দীর্ঘ সময় ধরে জটিল বিষয় শেখার শিক্ষণ পদ্ধতি আলোচনা হচ্ছে সহযোগিতা ভিত্তিক দলগত শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, নেক্সট, দলগত শিক্ষণের কথা বলেছেন জনসন ও জনসন। 2 নম্বর হচ্ছে শিক্ষার লক্ষ্য সম্পর্কিত প্রথম শ্রেণী বিশ্লেষণ করেন ব্লুম। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে প্রথম শ্রেণী বিন্যাস করেন কে? ব্লুম। এবং লার্নিং
ইজ কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি, লার্নিং ইজ এ কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি বলেছেন ভাই গটস্কি। ঠিক আছে, আইকন 7টি স্তর মডেল তৈরি করেন ব্ল্যাক এবং ম্যাকক্লিন্টন। আইকন যা 7টি স্তর আছে, আইকন মডেলে তৈরি করেন ব্ল্যাক অ্যান্ড ম্যাকক্লিন্টন। ঠিক আছে, কর্মভিত্তিক শিক্ষণের কথা প্রথম বলেছেন ডিইউ। কর্মভিত্তিক শিক্ষণের কথা প্রথম বলেছেন কে? ডিইউ। ওকে, মডেল প্রধানত 4 রকমের: নিরেট মডেল, এক্সরে মডেল, কার্যকরী মডেল, স্যান মডেল। ঠিক আছে, তো মডেল প্রধানত 4 প্রকার এবং মডেলগুলোর যে ভাগ আছে তোমরা জেনে নেবে তার সম্পর্কে। অনুশিক্ষণের পর্যায় আছে অনুপাত শিক্ষণ ও পাঠদান, ফিডব্যাক, পুনঃপরিকল্পনা, পুনঃশিক্ষণ ও পাঠদান, পুনঃফিডব্যাক। এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্ন বারবার এসে থাকে। অনুশিক্ষণ পর্যায়ে কতগুলো পাঠ আছে? তোমার 5টি যে পর্যায় আছে সেগুলোকে পরপর সাজাতে দিতে পারে। তো মনে রাখবে প্রথমে অনুপাত শিক্ষণ ও পাঠদান, তারপরে স্টুডেন্টের কাছে ফিডব্যাক নেওয়া, তারপর আবার পুনঃ পরিকল্পনা করা, তারপর আবার পুনঃ শিক্ষণ ও পাঠদান, তারপর পুনঃ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে তোমার মিডিল এক কি হচ্ছে? পুনঃ পরিকল্পনা করে পুনরায় আবার পুনঃ শিক্ষণ ও পাঠদান করা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।